এমন এক শহরে গেলেন যেখানে আপনাকে কেউ চেনে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই আপনাকে এমন ভাবে দেখতে শুরু করলো যেন আপনি কোনো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন, অথচ আপনি নিজেই জানেন আপনি নির্দোষ। এমন অবস্থায় আপনি কি করতেন? আজকের গল্পটাও ঠিক এমনই একটা মানুষের, যার জীবন বদলে যায় শুধুমাত্র আশেপাশের মানুষের সন্দেহের কারণে। আর সেই সন্দেহটা যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা আজকের গল্পটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এমনই সাসপেন্স আর ইমোশনে ভরপুর অদ্ভুত একটা গল্প নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2007 সালে মুক্তিপ্রাপ্ত আনোয়ার মুভিটা, যেখানে একটা সাধারণ ছেলের জীবন হঠাৎ করেই এমন ভাবে বদলে যায় যা সে কখনো কল্পনাও করেনি। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় একটা বাসের ভেতরে। আনোয়ার নামের এক তরুণ ছেলে বাসে করে কোথাও যাচ্ছে। দীর্ঘ পথের ক্লান্তিতে সে হালকা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সেই ঘুমের মধ্যেই সে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পায়। একটা মেয়ে, একটা ময়ূরের পালক, ভগবান কৃষ্ণ আর কিছু ভাঙা চুড়ি। দৃশ্যগুলো যেন স্বপ্নও নয় আবার বাস্তবও নয়। আনোয়ার হঠাৎ করে উঠে বাস চালককে বাসটা থামিয়ে দিতে বলে। সে নেমে যেতে চায়। বাস চালক জানায় এখানে নামলে আশপাশে কোথাও কোনো বাস পাবে না সে। তবুও আনোয়ার জোর করে বাস থামিয়ে নেমে পড়ে। একটা ব্রিজের মাঝখানে থামে বাসটা। তখন গভীর রাত, কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, শুধু আছে একটা পুরনো মন্দির। আনোয়ার ওই মন্দিরেই রাত কাটায়। সকালে উঠে সে মন্দিরের পুকুরের পানি দিয়ে অজু করে নামাজ পড়ে। আর এমন অবস্থায় তাকে দেখে ফেলে একটা ছোট্ট ছেলে। মন্দিরের সামনে একটা লোককে নামাজ পড়তে দেখে সন্দেহ মনে জাগে তার। তাই ছেলেটা আনোয়ারের চোখের আড়ালে তার ব্যাগটা নিয়ে চলে যায় আর সেটা নিয়ে এলাকার পুলিশকে দেখায়। ব্যাগ তল্লাশি করে পুলিশ সেখানে মন্দিরের কয়েকটা নকশা আর আঁকা কিছু ছবি পায়। তাই পুলিশ এটা ভেবে নেয় যে ওই মন্দিরে কোনো মুসলিম গুপ্তচর অথবা সন্ত্রাসী এসে ঘাপটি মেরে আছে এবং সে হয়তো কোনো বড় বোমা হামলার পরিকল্পনা করছে। ব্যাপারটা অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। খবর শুনে স্থানীয় এক প্রভাবশালী নেতা বহু মানুষকে নিয়ে মন্দিরের সামনে এসে জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়। এরপর তিনি মাইকে ঘোষণা দিতে শুরু করেন। তিনি বলেন, যেই মন্দিরের ভেতর লুকিয়ে থাকুক সে যদি নিজের ইচ্ছায় বাইরে বেরিয়ে আসে তাহলে তার বিচার করা হবে, তবে মন্দিরের ভেতরে তার গায়ে কেউ হাত দেবে না, কারণ এই পবিত্র স্থানের মর্যাদা কোনোভাবেই নষ্ট করা যাবে না। নেতার এই ঘোষণার পর মন্দিরের চারপাশে মানুষের ভিড় আরো বেড়ে যায়। সবাই ধরে নেয় ভেতরে সত্যি একজন ভয়ঙ্কর সন্ত্রাসী লুকিয়ে আছে। এখন বলি, আনোয়ারের কাছে মন্দিরের নকশা কেন ছিল? আসলে সে একজন আর্টের স্টুডেন্ট। সে পুরনো বিভিন্ন হিন্দু মন্দির নিয়ে রিসার্চ করছেন। এজন্যই সে এরকম কিছু মন্দিরের নকশা এঁকেছিল। আর এই নকশাকেই পুলিশ ভেবেছে সন্ত্রাসীরা এটা বানিয়েছে মন্দিরে হামলা করার জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে বড় সড়ো একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আনোয়ার বাইরে থেকে সব আওয়াজ শুনতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। এখন তো তার কিছুই করার নেই। মন্দিরের ভেতরে আর কতদিন থাকবে সে? এদিকে বাইরে বের হলেও নিশ্চিত মৃত্যু। আর এতক্ষণে মন্দিরের বাইরে অনেক মানুষের ভিড় জমে গেছে, তাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। সে যেন এক অদৃশ্য ফাঁদে আটকা পড়ে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো সহজ উপায় নেই। পুরো ঘটনাটা এমন এক সময় ঘটছে যখন পৃথিবী মাত্রই 9/11-এর ধাক্কা সামলাচ্ছে। চারিদিকে চলছে সন্ত্রাসবাদ নিয়ে আতঙ্ক। একজন মুসলিম মানেই তাকে সন্দেহ করা হবে, এই মানসিকতা সমাজে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। যাই হোক, এরপর আমরা দেখি শহরের একজন পুলিশ অফিসার এসিপি তিওয়ারিকে। তার স্ত্রীর লাস্ট স্টেজ ক্যান্সার হয়েছে আর তার ঘরে তার একটা ছোট্ট মেয়ে আছে। মৃত্যুশয্যায় নিজের স্ত্রীকে রেখে তিনি কোথাও যেতে চাইছিলেন না, কিন্তু সিস্টেমের চাপে তাকে কাজে তো বেরোতেই হলো। সেই নেতার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে অনেক কথা শুনিয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসতে বলছিল। তখন তার ছোট্ট মেয়েটা তাকে বলছিল, বাবা যেও না প্লিজ, কিন্তু এখন তো তার কাছে আর কোনো উপায় নেই। তিনি মনে অনেকটা কষ্ট নিয়ে তার মেয়ে আর স্ত্রীকে রেখেই ডিউটিতে চলে যান। তাকে বলা হয়েছে সেই পুরনো মন্দিরের কাছে একটা মৌলবি নিয়ে চলে আসতে। তিনি তাই করলেন। আসলে তাদের প্ল্যান ছিল ওই মৌলবীর মাধ্যমে মন্দিরের ভেতরে থাকা সেই মুসলিম সন্ত্রাসীকে বের করে আনা। মৌলবী সাহেব মন্দিরের জানালা দিয়ে কিছুক্ষণ ডাকাডাকি করলেন। তখন আনোয়ার সামনে এলো। তাকে এমন সাধারণ নিরস্ত্র দেখে তিনি বললেন, দেখো বাবা, এই শহরের মুসলমানরা নিজেদেরকে ঘরে বন্দি করে রেখেছে। যদি তোমার মাধ্যমে এখানে কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এখন সবকিছু তোমার হাতে। বাইরের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, তাই ওরা যদি তোমাকে খুঁজে পায় তখনই নিজেকে গুলি করে শেষ করে দিও। ওদের হাতে ধরা দিও না। সারা দেশ থেকে এখানে মানুষ এসে জমা হচ্ছে, আর তুমি বের হলে সবাই তৎক্ষণাৎ তোমাকে মেরে ফেলবে। আমি জানি না তুমি কে, কোথা থেকে এসেছো,
কিন্তু আমি জানি তুমি অনেক বড় বিপদে পড়েছ। আল্লাহ তোমার সহায় হন। এই বলে তিনি চলে গেলেন। সময়ের সাথে সাথে সেখানে বহু লোকের ভিড় বাড়তে থাকলো। খবর পেয়ে মিডিয়ার একজন সাংবাদিকও সেখানে পৌঁছে যায়। তার নাম আনিতা। সে অফিসার তিওয়ারিকে নানা বিষয় নিয়ে জিজ্ঞেস করতে থাকে। এক সময় সে জিজ্ঞেস করে, আপনারা ওই সন্ত্রাসীর কাছে নিজেরা আগে এগিয়ে না গিয়ে মৌলভী সাহেবকে কেন পাঠালেন? সন্ত্রাসী মুসলিম বলে। এই কথা শুনেই তিওয়ারি ক্ষেপে যান। তিনি বলেন, এমন বিতর্কিত প্রশ্ন করেই তো আপনাদের মতো সাংবাদিকরা মানুষের মনে বিভেদ সৃষ্টি করেন, দাঙ্গা বাঁধিয়ে দেন। এরপর তিনি রাগের মাথায় নিজেই গিয়ে মন্দিরের জানালা দিয়ে আনোয়ারের সঙ্গে কথা বলতে শুরু করেন। তিনি তার নাম, সে কোথায় থাকে সবকিছু জিজ্ঞেস করলেন। আনোয়ার তখন জানায় সে লখনৌ থাকে। তাকে সেই মন্দিরের নকশার কথা জিজ্ঞেস করলে সে জানায় হ্যাঁ সেগুলো তার নিজেরই আঁকা, কিন্তু সে ক্লিয়ার করে বলে না সেইগুলো কেন বানিয়েছে। শেষে আনোয়ার বলে, আপনারা যদি আমাকে মন্দিরের ভেতরে এসে ধরার চেষ্টা করেন তবে আমি নিজেকে গুলি করে শেষ করে দেব। আপনাদের মন্দিরের পবিত্রতা কিন্তু আমি নষ্ট করে দেব। তিওয়ারি বলে, কেন করো তোমরা এসব? কি লাভ হয় এসব করে? যাই হোক, এই কৃষ্ণা, মীরা, মেহরু এগুলো কি তোমাদের কোডওয়ার্ড? তোমাদের গ্রুপের লিডার কে? মাস্টার পাশা? তখনই আনোয়ার নিজেই অন্যমনস্ক হয়ে বলতে থাকে, এসব কৃষ্ণা, মীরা, মেহরু, মাস্টার পাশা কারা এরা? এরপরেই একটা ফ্ল্যাশব্যাক শুরু হয়। ভারতের ঐতিহাসিক শহর লখনৌ, পুরনো সংস্কৃতি, সরু গলি আর শত বছরের ইতিহাসে ভরা এই শহরেই বাস করে আনোয়ার নামের এক মুসলিম তরুণ। পরিবারে তার মা এবং তার ছোট বোন সুরাইয়া আছেন। আনোয়ারের জগৎটা একটু আলাদা। সে কল্পনা করতে ভীষণ ভালোবাসে। আর্টের স্টুডেন্ট হওয়ায় পড়াশোনার কারণে তাকে নানা ধরনের বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। হিন্দু মন্দিরগুলো তাদের মধ্যে একটা। এই সুবাদে তার পরিচয় হয় মাস্টার পাশার সাথে। মাস্টার পাশা একসময় দারুণ অভিনেতা ছিল, কিন্তু তার প্রেমিকার মৃত্যুর পর তার সবকিছু বদলে যায়। তার এমন পরিবর্তনে মানুষ তাকে পাগল ভাবত, কিন্তু আনোয়ার তার এমন পাগলামি ভরা কথার গভীরতা বুঝতে পারত। মাস্টার পাশা বলতো, ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। আমার ভালোবাসা তো ভগবান কৃষ্ণা আর মীরার মতো ছিল, অমর আর নিঃস্বার্থ। মীরা আর কৃষ্ণা একে অপরের প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তারা দুজন দুজনের মধ্যে মিশে গিয়েছিল। তারা দুই থেকে এক হয়ে গিয়েছিল। তার এসব কথা আনোয়ারের মনে গভীরভাবে প্রভাব ফেলে। সে নিজের মনে একটা কল্পনার জগৎ সৃষ্টি করে, যেখানে সে নিজেকেই কৃষ্ণা বলে ভাবতে শুরু করে, আর কৃষ্ণা হয়ে সে মীরাকে খুঁজে বেড়াতে শুরু করে। সেই রাতে সে এটা স্বপ্নেও দেখে। পরদিন ভোরে হঠাৎ একটা মিষ্টি বাঁশির সুরে তার ঘুম ভাঙে। সুরটা কোথা থেকে আসছে তা খুঁজতে খুঁজতে সে বাইরে বেরিয়ে যায়। সেখানে গিয়ে দেখে বোরকা পরা একটা মেয়ে গভীর মনোযোগ দিয়ে বাঁশি বাজাচ্ছে। মেয়েটাকে প্রথম দেখাতেই আনোয়ারের মনে অদ্ভুত এক অনুভূতি জেগে ওঠে, যেন বহুদিন ধরে যাকে সে খুঁজে বেড়াচ্ছিল অবশেষে তাকেই খুঁজে পেয়েছে। নিজের অজান্তেই তার ঠোঁট থেকে একটা নাম বেরিয়ে আসে, মেহরু। সেই প্রথম দেখার পর থেকেই তাদের মধ্যে কথা বলা শুরু হয়। একসময় সেই কথোপকথন বন্ধুত্বের রূপ নেয়। একদিন আনোয়ারের একজন হিন্দু বন্ধু উদিত আসে তার বাড়িতে। তখন সে বারান্দা দিয়ে মেহরুকে এক ঝলক দেখতে পায়। সে আনোয়ারকে জিজ্ঞেস করে, মেয়েটা কে? আনোয়ার জানায় মেয়েটা তাদের বাসার নতুন ভাড়াটিয়া। তারপর দুই বন্ধু মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে সময় কাটায়। উদিত জানায় সে ইন্ডিয়া ছেড়ে বিদেশ চলে যাবে, কারণ এখানকার পরিবেশ তার আর ভালো লাগে না। এদিকে একদিন মাস্টার পাশা মন দিয়ে একটা বিশাল মহলের ছবি আঁকছিল। ছবিটা আনোয়ারকে দেখিয়ে সে আবেগ ভরা কণ্ঠে বলল, শাহজাহান যেমন মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন, আমি একদিন আমার মীরার জন্য এমনই একটা মহল বানাবো। এরপর সে আনোয়ারকে মেহরুর কথা জিজ্ঞেস করলে আনোয়ার জানায় মেহরুর মা সারা দিন নেশার ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকেন, আর মেহরুর স্বপ্ন একদিন আমেরিকায় চলে যাওয়া। আনোয়ারের মতোই তার পছন্দ অন্যদের থেকে একটু আলাদা। সে জনপ্রিয় আমেরিকান গায়িকা ব্রিটনি স্পিয়ারকে নিজের আইডল বলে মনে করেন। পাশা তখন বলে, তোমার ভালোবাসার মানুষের পছন্দ অপছন্দ তার মতামত সবকিছুকে সম্মান দিতে হবে। পরে একদিন আনোয়ার গিয়ে ব্রিটনি স্পিয়ারের কিছু গানের ক্যাসেট কেনে মেহরুকে দেওয়ার জন্য। এরই মাধ্যমে ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায়। বর্তমান সময়ে দেখা যায় বাইরে মানুষের ভিড় বেড়েই চলেছে, আর মন্দিরের একপাশে কয়েকজন মুভির সেটের লোক এসে শুটিং শুরু করে দিয়েছে। তাই মানুষজন সেখানে গিয়েও ভিড় জমাচ্ছে। কিন্তু নেতার আদেশ মন্দিরের ভিড় যেন না কমে, তাই তিনি পুলিশকে বললেন শুটিং এর লোকগুলোকে দ্রুত সেখান থেকে তাড়িয়ে দিতে। এদিকে নেতা আবার তার পার্সোনাল লাইফের আরেকটা নাটক শুরু করেছেন। আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে, তাই তিনি শহরের এক ম্যাজিস্ট্রেটের স্ত্রী সুনিতার বাড়িতে গিয়ে তাকে একটা কার্ড দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করেন। তিনি নিজে কিন্তু বিবাহিত, তাই তার এমন আচরণে সুনিতা ভীষণ রেগে যায়। এজন্য নেতা অনেক মর্মাহত হন। একদিকে জনগণের প্রিয় নেতা হওয়ার চেষ্টা, আর অন্যদিকে সুনিতার এমন অপমানে তার ইগো হার্ট হয়। তিনি তখনই তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে দেন,
দেশে এমন বিদেশি সংস্কৃতির ভ্যালেন্টাইন্স ডে পালন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। সব দোকানের কার্ডগুলো জব্দ করো, আর যেখানেই প্রেমিক প্রেমিকা দেখা যাবে তাদেরকে মারধর করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। পুলিশও ঠিক তাই করে। শহরে যেন ভালোবাসার বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। আর সবকিছু হচ্ছে শুধুমাত্র এই নেতা তার ভালোবাসাকে পায়নি বলে। এদিকে তিওয়ারি তার মেয়েকে ফোন করেছেন। মেয়েটা তার বাবাকে ফিরে আসতে বলছে, তার নাকি খুব ভয় করছে। তখন তিনি মেয়েকে একটু সাহস দেওয়ার চেষ্টা করলেন, একটু বোঝালেন যে তিনি এখন কাজে আছেন, এখন তিনি আসতে পারবেন না। তাই মেয়েটা যেন লক্ষ্মী মেয়ের মতো তার মায়ের কাছেই থাকে, একটু পরেই ডক্টর চলে আসবে। বাচ্চা মেয়েটার সঙ্গে যত্ন করে কথা বলার সময় নেতার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে কয়েকটা ধমক দেয়, কারণ সে নাকি এখন তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর তিওয়ারির জমে থাকা রাগ আর হতাশা যেন একসঙ্গে বেরিয়ে আসে। একদিকে নেতার আদেশ শহরের সব কার্ড জব্দ করতে হবে, অন্যদিকে সেই রহস্যময় সন্ত্রাসীর ওপর সারাক্ষণ নজর রাখতে হবে। এইসব দায়িত্ব পালন করতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী আর তার একমাত্র মেয়েকে প্রায় একাই ফেলে রাখতে হচ্ছে তাকে। সবকিছুর ওপর তার অনেক আক্ষেপ হচ্ছে। এদিকে সেই নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান মন্দিরের ভেতর সেই ছেলেটা সন্ত্রাসী কিনা সেটার ব্যাপারে তিনি নিশ্চিত নন, কিন্তু তিনি নানাভাবে মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে ছেলেটাকে দেখেই নাকি সন্ত্রাসী বলে মনে হয়। এমনকি তিনি এটাও বলেন যে এই ছেলেটা নাকি ওসামা বিন লাদেনও হতে পারে। এই কথা শুনে মুখ্যমন্ত্রী এবার ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, শুনুন মশাই, আপনি এমন অযৌক্তিক কথা বললে আর ইলেকশনে জেতা লাগবে না, তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। আর যেহেতু এত বড় একটা ব্যাপার ঘটে গেছে, এখন সেই ছেলে সন্ত্রাসী হোক বা না হোক তাকে মারতেই হবে। আর সেটা না করা গেলে কমপক্ষে তাকে গ্রেফতার করে তার মুখ থেকে এটা বলাতে হবে যে সেই সন্ত্রাসী। এসব কথার পরে নেতা সেখান থেকে চলে যান। এদিকে মন্দিরে মানুষের আনাগোনা অনেক বেড়েছে, এমনকি মেলার মতো বিভিন্ন জায়গায় খাবারও বিক্রি করছে কিছু লোক, আবার দর্শকদের বিনোদনের ব্যবস্থাও করা হচ্ছে। অন্যদিকে সাংবাদিকদের ভিড় তো আছেই। সব মিলে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আর এদিকে মন্দিরের ভেতরে একা বসে থাকা আনোয়ার দেওয়ালে চক দিয়ে বারবার লিখে যাচ্ছে, আমি কাউকে হত্যা করিনি। অন্যদিকে আনিতাকে তার চ্যানেলের কর্তৃপক্ষ বলছে টিআরপি বাড়ানোর জন্য সরাসরি সেই সন্ত্রাসীর একটা ইন্টারভিউ প্রয়োজন। তাই সে নেতার অ্যাসিস্ট্যান্টকে বিষয়টা জানায়। কিন্তু যখন তারা অফিসার তিওয়ারির কাছে আসে তখন দেখা যায় তিওয়ারি কান্না করছেন। অ্যাসিস্ট্যান্ট তাকে বারবার ডেকেই যাচ্ছে, তাই তিওয়ারি বিরক্ত হয়ে তার ওপর অনেক রেগে যান। পরে তিনি জানান তার স্ত্রী এখন মৃত্যুশয্যায়, বেচারি আর বেশিক্ষণ বেঁচে থাকবে না। কিন্তু এই ডিউটির কারণে তিনি শেষ সময়ও তার স্ত্রীর কাছে থাকতে পারছেন না। তিনি বললেন, যতক্ষণ না সেই সন্ত্রাসী আত্মসমর্পণ করবে ততক্ষণ আমাকে এখানে থাকতে হবে। আরে ওই ছেলেটা তো সন্ত্রাসীই না, আমি নিজেই দেখেছি। তার এমন অবস্থা দেখে আনিতা নিজেই মন্দিরের কাছে যায়। জানালা দিয়ে সে আনোয়ারকে বলে, আমি জানি তুমি সন্ত্রাসী নও, আমি তোমাকে সাহায্য করতে পারবো, আমার উপর বিশ্বাস রাখো। শুধু একটা কাজ করতে হবে তোমাকে, তুমি আত্মসমর্পণ করো, তারপর বিশ্বাস করো তোমার কোনো ক্ষতি হবে না। আনোয়ার এসব শুনে তাকে বলে, আপনি আমাকে সাহায্য করতে চান? আপনাকে নিশ্চয়ই মেহরু পাঠিয়েছে, তাই না? কিন্তু আনিতা মেহরুকে চিনতে পারে না। আনোয়ার তখন বলে, আচ্ছা, এই ভিড়ের মধ্যে যদি মেহরুকে খুঁজে পান তবে তাকে বলবেন আমি তাকে খুন করিনি, আমি তো তাকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আনিতা তখন কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, এই মেহরুটা কে? তুমি যদি বলো আমি তার সঙ্গে যোগাযোগ করে তাকে এখানে নিয়ে আসতে পারি। আনোয়ার বলতে থাকে, আপনি মেহরুকে চেনেন না? মেহরু, মেহরু। তার এই কথার সাথে সাথেই শুরু হয়ে যায় ফ্ল্যাশব্যাক। একটা পার্কের বেঞ্চে বসে আছে আনোয়ার এবং মেহরু। মেহরুর ইচ্ছা সে আমেরিকায় যাবে, সেটা যেভাবেই হোক। আনোয়ার বলে, দেখো, আমি সারা জীবন 24 ঘন্টা কাজ করেও তোমাকে আমেরিকা নিয়ে যেতে পারবো না, আর সেখানে তো পরিবেশ অন্যরকম, আমাদের মতো সাধারণ মানুষের জন্য সেটা মানানসই না। আর তোমার পছন্দের সে ব্রিটেনি স্পেয়ারকে তো আমার একটু পাগল বলে মনে হয়, তার থেকে তো তুমি নিজেই কত ট্যালেন্টেড। এসব কথা শুনে মেহরু বলে, তোমার মনটা না অনেক ছোট, এখনো তুমি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। দুনিয়া যে কতটা এগিয়ে গেছে তুমি লখনৌয়ের বাইরে না গেলে বুঝবে কি করে? আমার কথা শোনো, তোমার অনেক বড় কিছু করা উচিত। এসব মন্দিরের রিসার্চ করে কিচ্ছু হবে না। এই যে তোমার বন্ধু উদিত, সে তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে আমেরিকাতে চাকরি পেয়েছে, তুমিও এমন কিছু করো। আর ওই মাস্টার পাশার মতো লোকদের সঙ্গে চললে তুমিও ওদের মতো হয়ে যাবে, ওরা তো জীবনে কিছুই করতে পারেনি। ঠিক তখনই সেখানে দুজন পুলিশ কনস্টেবল এসে হাজির হয়। নির্জন জায়গায় একজন ছেলে আর একজন মেয়েকে একসঙ্গে দেখে তারা সন্দেহ করতে শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মেহরুকে মুসলিম হয়েও বোরকা না পরার জন্য অপমান করে এবং তার চরিত্র নিয়ে অশালীন মন্তব্য করতে থাকে।
এসব কথা আনোয়ারের সহ্য হয় না। রাগে সে এক পুলিশের উপর হামলা করে বসে, আর অন্যজন তখন সেটা দেখে দৌড়ে পালায়। তারপর কোনো মতে দুজন সেখান থেকে চলে যায়। তবে সেই দিনের ঘটনার পর আনোয়ার আর মেহেরুর মধ্যে দূরত্ব আরো বেড়ে যায়। কি করা উচিত, কিভাবে সব ঠিক করবে, কিছুই বুঝে উঠতে পারে না আনোয়ার। তাই পরামর্শের জন্য সে মাস্টার পাশার কাছে যায়। গিয়ে দেখে মাস্টার পাশার অবস্থা খুবই খারাপ। সে জানায় প্রতিবন্ধী ছদ্মবেশে সে ভিক্ষে করতে গিয়েছিল, কিন্তু মানুষ বিষয়টা বুঝে ফেলায় তাকে ধরে মারধর করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত শত কষ্টের মাঝেও মাস্টার পাশার মুখে ছিল অন্যরকম এক উচ্ছ্বাস। সে আনোয়ারকে জানায় যে সে একটা মেয়ের প্রেমে পড়েছে, আজ সেই মেয়েটা তার বাড়িতে আসবে। কথাটা বলেই সে আর দেরি না করে আনোয়ারকে সঙ্গে নিয়ে দ্রুত নিজের বাড়ির দিকে রওনা দেয়। একটু পরেই মেয়েটা আসে, তবে পাশা যে তাকে ভালোবাসে সেটা ওই মেয়েটা জানে না। মেয়েটা পাশার কাছে এসেছে তার একটা নাটকের সেট ডিজাইন করানোর জন্য। মেয়েটা সবকিছু বুঝিয়ে দেওয়ার সময় পাশা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যা মেয়েটার কাছে একটু অস্বস্তিকর আর অদ্ভুত মনে হয়। তাই সে কোনো রকমে একটু কথা বলেই সেখান থেকে চলে যায়। মেয়েটা চলে যাওয়ার পর মাস্টার পাশা একটু দ্বিধায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না মেয়েটাও কি তাকে ভালোবাসে, নাকি সবটাই তার একতরফা অনুভূতি। সেই সময় আনোয়ার তাকে শান্তভাবে বলে, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না, আগে আপনারা আরো কিছু সময় একসঙ্গে কাটান, একে অপরকে ভালোভাবে জানুন, তারপরেই বোঝা যাবে তার মনেও আপনার জন্য কোনো অনুভূতি আছে কি না। এমনও তো হতে পারে সে এখন শুধুমাত্র আপনার কাজকেই পছন্দ করে। যাই হোক, এরপর আনোয়ার বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মন জুড়ে তখনও শুধু মেহেরুর কথাই ঘুরপাক খাচ্ছিল। সে বারবার তার কথাই ভাবছিল। ঠিক তখনই তার বোন এসে জানায় উদিত এসেছে। খবরটা শুনে আনোয়ার দ্রুত বাইরে বেরিয়ে যায়, কিন্তু চারদিকে খুঁজেও কোথাও সে উদিতকে দেখতে পায় না। সে তার বোনকে জিজ্ঞেস করলে বলে, আমি তো তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম, ভেবেছি আপনার সঙ্গে দেখা করতে এসেছে, তাই আপনাকে বললাম। আনোয়ারের মনে তখন একটু খটকা লাগে। তার মনে প্রশ্ন জাগে যে উদিত যদি সত্যি এসে থাকে তাহলে তার সঙ্গে দেখা না করেই চলে গেল কেন। বিষয়টা তার কাছে বেশ সন্দেহজনক মনে হয়। অজানা এক আশঙ্কা নিয়ে সে সোজা মেহরুর বাড়ির সামনে গিয়ে তার দরজায় নক করে। কিছুক্ষণ পর দরজা খুলে মেহরুকে নিজের বাড়িতেই দেখতে পায়। তখন আনোয়ার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তবুও তার মনের ভেতরের ওই অস্বস্তিটা যেন কাটতেই চায় না। কেন জানি না, একটা অজানা ভয় তাকে বারবার গ্রাস করতে থাকে। কয়েকদিন পর আনোয়ারের সঙ্গে আবার উদিতের দেখা হয়। কথা বলতে বলতে উদিত জানায় গত কয়েকদিন ধরে সে খুব ব্যস্ত। আমেরিকায় যাওয়ার সব প্রস্তুতি প্রায় শেষ, আর অল্প কিছুদিনের মধ্যেই সে দেশ ছেড়ে চলে যাবে। উদিতের কথা শুনে আনোয়ার হঠাৎ গভীর চিন্তায় ডুবে যায়। তার মনে পড়ে যায় মেহরুর কথাও, কারণ সেও তো একদিন আমেরিকায় চলে যাওয়ার স্বপ্নের কথা বলেছিল। তখন আনোয়ারের মনে হতে থাকে উদিত আর মেহরুর চিন্তা ভাবনার মধ্যে কেন যেন একটা অদ্ভুত মিল আছে, আর এই মিলটাই তাকে অস্বস্তিতে ফেলে দেয়, আর তার মনের ভেতর নতুন করে নানা রকম প্রশ্নের জন্ম দেয়। উদিত সব সময়ের মতো আজকেও আনোয়ারকে তার ধর্মীয় ব্যাপার নিয়ে জিজ্ঞেস করে। সে বলে, আচ্ছা, তোমরা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করে রাখতে চাও কেন? আমার তো মনে হয় এটা ঠিক নয়। আনোয়ার কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় উত্তর দেয়, 11ই সেপ্টেম্বরের ঘটনার পর থেকে অনেক মানুষই মুসলমানদের উপর সন্দেহ করে। অনেকের কাছেই আমরা যেন আগের থেকে অপরাধী বা সন্ত্রাসী। আমাদের মতো সমাজে এমন ভুল ধারণা আর বৈষম্যের মুখোমুখি হওয়াটা নতুন কিছু নয়। এরপর আনোয়ার হঠাৎ কথার প্রসঙ্গ বদলে উদিতকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কি গত পরশু আমার বাড়িতে এসেছিলে? উদিত অবাক হয়ে মাথা নাড়িয়ে বলে, না তো, আমি তো আসিনি। উদিতের উত্তর শুনেও আনোয়ারের মনের সন্দেহটা দূর হয় না। তার বোন তো স্পষ্ট বলেছিল উদিত তাকে খুঁজতে এসেছিল। তাহলে সত্যিটা কি? উদিত কি কিছু লুকাচ্ছে, নাকি পুরো ঘটনাটার পেছনে অন্য কোনো রহস্য আছে? এই প্রশ্নগুলোই বারবার আনোয়ারের মাথায় ঘুরতে থাকে, কিন্তু কোনো উত্তর সে খুঁজে পায় না। এদিকে পরের দৃশ্যে দেখা যায় মাস্টার পাশা ওই মেয়েটাকে তার মনের কথা বলে দিয়েছে, কিন্তু মেয়েটা কি প্রতিক্রিয়া দিয়েছে সেটা দেখানো হয় না। কিছুক্ষণ পর আনোয়ার এসে সেখানে দেখে পুরো ঘর এলোমেলো হয়ে আছে, আসবাবপত্র ভাঙাচোরা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, কিন্তু মাস্টার পাশার কোনো খোঁজ নেই। কি হয়েছে কিছুই বুঝতে না পেরে আনোয়ার উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে বের হয়। কিছু দূরে গিয়ে অবশেষে সে মাস্টার পাশাকে খুঁজে পায়। ভাঙা মন আর হতাশ কণ্ঠে পাশা জানায় মেয়েটা তার ভালোবাসা গ্রহণ করেনি, বরং তাকে ভিক্ষুক, মানসিক রোগী বলে অপমান করেছে। তার সব অনুভূতিকে এক মুহূর্তেই তুচ্ছ করে দিয়েছে। এই অপমান আর প্রত্যাখ্যানের কারণেই মাস্টার পাশা ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর সে আনোয়ারকে তার নিজের আঁকা মন্দিরের কিছু ছবি দিয়ে বলে, যদি মেয়েটার সঙ্গে দেখা হয় তাকে এগুলো দিও। তারপর সে কিছুক্ষণ একা থাকতে চায় বলে আনোয়ারকে সেখান থেকে চলে যেতে বলে।
পরের দৃশ্যে দেখা যায় মাস্টার পাশা একা একটা রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যেই একটা দ্রুতগতির ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। আর এই দৃশ্যটা হঠাৎ করেই শেষ হয়ে যায়, আর আমরা বুঝতে পারি মাস্টার পাশার জীবনের এক মর্মান্তিক পরিণতি নেমে এসেছে। এরপর একদিন আনোয়ার সাইকেল নিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন সে উদিতের বাইক দেখতে পেয়ে থেমে যায়। পাশেই একটা নির্জন পুরনো স্থাপনা। ধীরে ধীরে সেখানে গিয়ে উকি দিতেই এমন এক দৃশ্য তার চোখে পড়ে যা সে কখনো কল্পনাও করেনি। সে দেখে মেহরু আর উদিত একাকী একসাথে দাঁড়িয়ে আছে। তাদের ভাবসাব দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, এর চেয়েও আরো গভীর কোনো সম্পর্ক আছে। তাকে দেখেই দুজনে চুপ হয়ে যায়। চারপাশে যেন মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে, কিন্তু আনোয়ার তাদেরকে কিছুই বলে না, কোনো প্রশ্নও করে না, কোনো অভিযোগও তোলে না। নিঃশব্দে সেখান থেকে ফিরে আসে। একটু দূরে গিয়েই একাকী সে তার নিজের অনুভূতিগুলো ধরে রাখতে না পেরে চোখ থেকে নীরবে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে দেয়। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যাকে সে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, যাকে নিজের জীবনের মীরা ভেবেছিল, সেই মানুষই আজ তার হৃদয় এভাবে ভেঙে দিল। এই সত্যটা মেনে নেওয়া তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। আনোয়ার অনেক নিশ্চুপ হয়ে পড়ে। এদিকে মেহরু আর উদিতের প্রেমও ভালো মতোই চলতে থাকে। একদিন আনোয়ার উদিতের বাড়িতে যায়। তখন উদিত তাকে জানায় সে আমেরিকা যাওয়ার আগে মেহরুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তখন আনোয়ার বলে, তুমি কিন্তু একজন হিন্দু, মনে আছে তো? মেহরুর পরিবারের লোকজন যদি এটা জানতে পারে তোমাকে কিন্তু টুকরো টুকরো করে লখনৌয়ের ডাস্টবিনে ফেলে দেবে, এটা মনে রেখো। উদিত তখন বলে, আমি একজন হিন্দু তাই এমন হবে? আর তুমি চাও এমন হোক? আনোয়ার বলে, না আমি চাই না, কিন্তু এমনটা হবে আমি জানি। তখন উদিত পালিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু আনোয়ার জানায় এমনটা করলেও মেহরুর পরিবারের লোকজন ওই শহরে আগুন লাগিয়ে দেবে। তাই উদিতের জন্য ভালো হবে যেন সে মেহরুর সঙ্গে আর দেখাই না করে। আর যাওয়ার আগে সে উদিতকে বলে সে যেন আর আনোয়ারের বাসায় না যায়। সেদিন রাতের বেলা মেহরু ছাদে দাঁড়িয়েছিল। তখন আনোয়ার এসে তাকে বলে, মেহরু, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। আনোয়ারের কথাগুলো শুনেও মেহরুর মুখে কোনো আবেগের ছাপ দেখা যায় না। সে বলে, আমি তো তোমায় কখনো ভালোই বাসিনি। এরপর সে চলে যায়। আনোয়ার নিজের ভালোবাসার বদলে তার প্রিয় মানুষটার ভালোবাসা পেল না, তাই রোজ কান্না করতে করতেই তার দিন কাটে। এরপর একদিন মেহরু পালিয়ে যায় উদিতের সাথে। দ্রুত খবর দেওয়া হয় তার আত্মীয় স্বজনদেরকে। তারা খুবই রক্ষণশীল আর কট্টর স্বভাবের, এমনকি মেহরুর চাচাতো ভাইয়ের কাছে তো অস্ত্রও আছে। খবর পাওয়ার পর তারা আর দেরি না করে মেহরুকে খুঁজতে বেরিয়ে পড়ে। পুরো শহর জুড়ে শুরু হয় তাদের খোঁজাখুঁজি, কিন্তু বিশাল লখনৌ শহরের কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় না। এতদিন আনোয়ার সব জেনেও চুপ করেছিল, কিন্তু মেহরুর মায়ের অসহায় কান্না আর ভেঙে পড়া অবস্থা দেখে সে আর নীরব থাকতে পারে না। হয়তো তার ভেতরে এখনো ওই একতরফা প্রেমিকের অনুভূতিটা বেঁচে ছিল, যে শেষ পর্যন্ত মেহরুর জন্য উদ্বিগ্ন ছিল। সে তাদের কাছে সব সত্য বলে দেয় যে মেহরু উদিত নামের একটা হিন্দু ছেলের সঙ্গে পালিয়ে গেছে এবং তারা বিয়ে করে আমেরিকায় চলে যাবে। তখন তারা খোঁজ নিয়ে উদিত আর মেহরু যে বাসে করে যাচ্ছে সেই বাসটা খুঁজে পায়। বাস থামিয়ে তারা উদিত আর মেহরুকে নামিয়ে আনে। মেহরু তো এতে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় তারা মেহরুকে মারধর করে বাড়িতে নিয়ে আসে, তাকে ঘরে বন্দি করে রাখে। মেহরুর এই অবস্থা দেখে আনোয়ার ভেতর থেকে ভেঙে পড়ে। তার মনে হতে থাকে আজ মেহরুর এই পরিণতির জন্য সে নিজেই হয়তো দায়ী। যদি সে সত্যিটা না বলতো তাহলে হয়তো এমনটা ঘটতো না। কিন্তু সে কিভাবে মেহরুকে বোঝাবে সে মেহরুকে কতটা ভালোবাসে? তার ভালোর জন্যই তো সে এমনটা করেছে। আনোয়ার সেই দিন দরজা বন্ধ করে ভীষণ কান্নাকাটি করে। অন্যদিকে দেখা যায় উদিতের রক্তমাখা লাশ পড়ে আছে সেই জায়গায়, অর্থাৎ উদিতকে তারা সেখানেই হত্যা করেছে। মাঝরাতে আনোয়ারের ঘুম ভাঙলে সে বাইরে বেরিয়ে এসে দেখে তার ভালোবাসার মানুষটা আর বেঁচে নেই। প্রচন্ড কষ্ট সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই মুহূর্তেই যেন আনোয়ারের সবকিছু শেষ হয়ে যায়, কারণ কোনো না কোনো ভাবে তার ভালোবাসার মানুষটা তার নিজের কারণেই নিজেকে শেষ করে দিল। অপরাধবোধ, অনুশোচনা আর অসীম শোকে সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। এই ঘটনার জন্য সে কি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে, নাকি অপরাধবোধ তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে? উদিত আর মেহরুর মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করতে থাকে। এই অপরাধবোধেই সে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। তার পক্ষে এখানে থাকার সম্ভব হচ্ছিল না, তাই সে গিয়ে একটা বাসে উঠে পড়ে। সে নিজেই জানে না সে কোথায় যাবে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বাসের মধ্যে আনোয়ার যে স্বপ্নটা দেখেছিল আর সেখানে যে অদ্ভুত দৃশ্যগুলো দেখেছিল সেগুলোর পেছনের আসল কারণটা কি ছিল। সেগুলো কোনো সাধারণ স্বপ্ন নয়, তার অতীতের স্মৃতি আর অপূর্ণ ভালোবাসা ছিল,
যা তার চোখের সামনে একে একে ভেসে উঠছিল। এরপর শেষ পেয়ে সে রাজস্থানের ধোলপুরের এই মন্দিরে এসে আটকা পড়ে গেছে। তারপরেই তো এত কাহিনী ঘটে যায়, আর এখানেই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। আনোয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই মন্দিরের বাইরে বের হবে। সে মাথায় নামাজের টুপি পরে মন্দিরের দরজা খুলে বের হয়। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মাঝেই সে চুপচাপ বসে পড়ে, যেন নিজের ভাগ্যের কাছেই সবকিছু সমর্পণ করে দিয়েছে সে। তার কল্পনায় আরো একবার সে নিজেকে ভগবান কৃষ্ণের রূপে দেখে। আর এবার বহুদিন ধরে যার খোঁজ সে করে বেরিয়েছে, অবশেষে তার মুখটাও স্পষ্ট হয়ে যায়। সে আর কেউ নয়, তার নিজের মেহরু। আর এরপরেই একটা গুলির শব্দ ভেসে আসে। তারপর আমরা বুঝে যাই আনোয়ারের যাত্রাটাও এখানেই শেষ। সে মাটিতে লুটিয়ে পড়ে। বৃষ্টির পানিতে তার তাজা রক্ত বয়ে যেতে থাকে। কিন্তু সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, আশেপাশে থাকা পুলিশ সদস্যরা তখনও বিশ্বাস করতে পারেনি যে সব শেষ হয়ে গেছে। তাদের ধারণা আনোয়ার হয়তো মৃত হওয়ার ভান করছে, কিংবা তার কাছে কোনো গোপন অস্ত্র লুকিয়ে আছে। কিন্তু তাদেরকে কে বোঝাবে যে তারা কত বড় ভুল ধারণা নিয়ে বসে আছে। যাই হোক, আনোয়ার তার জীবনের শেষ মুহূর্তের কল্পনায় দেখতে পায় তার মেহরু তাকে নিজের কাছে ডাকছে। দুজনে এখন একে অপরকে জড়িয়ে ধরে এক হয়ে যায়। ঠিক যেমন শ্রীকৃষ্ণ আর মীরা হয়েছিলেন, ঠিক তেমনি যে ভালোবাসা বাস্তব পৃথিবীতে ধর্ম, ঘৃণা আর ভুল বোঝাবুঝির কারণে এক হতে পারেনি, সেই ভালোবাসাই যেন মৃত্যুর পর এক অলৌকিক জগতে মিলিত হয়। আর এরই মাধ্যমে আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে রেখে যায় হাজারো প্রশ্ন। তবে সেই সমস্ত প্রশ্নের মধ্যে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আনোয়ারের মৃত্যুর জন্য আপনি কাকে দায়ী মনে করেন? মেহরুর ধোঁকা, এই সমাজ আর রাজনৈতিক সিস্টেম, নাকি খোদ আনোয়ারকেই, যে সময় থাকতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি? উত্তরটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।